সেহরিতে কি ধরনের খাবার খাওয়া উচিত সবার? আমরা চেষ্টা করি ভারী খাবার, খিচুড়ি, বেশি করে বিরিয়ানি অনেকে খেয়ে একটু ফেলে। বেশি করে খাই, একটু তৈলাক্ত খাবার খাই। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কিভাবে রোজা করবেন? আর নর্মালভাবেই খাবে, কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট, যেটা সাদা ভাত, সাদা রুটি, যেটা আমরা কথা বলি। সেহরিতে সুষম খাবার রাখাটাই জি সবচেয়ে অবশ্যই। এবং স্বাস্থ্যসম্মত। এখানে আরেকটু অ্যাড করব যে আমাদের কিন্তু অনেকে চা কফি খাওয়ার একটা বাতিল হ্যাঁ থাকে। হ্যাঁ একদম। এই মাস শুধু আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এক বিশেষ সুযোগ। কিন্তু আমরা অনেকেই না বুঝে না জেনে খাদ্যাভ্যাসে এমন কিছু ভুল করি যার ফলে রমজানে দেখা দেয় গ্যাস্ট্রিক, দুর্বলতা, ডিহাইড্রেশন, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের জটিলতা। তাই রমজান শুরু হওয়ার আগেই প্রয়োজন সচেতন প্রস্তুতি। সেহরিতে কি খাবো, ইফতারে কতটুকু খাবো, কিভাবে পানি পান করব, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে কিভাবে নিরাপদে রোজা রাখবো, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত উত্তর জানতেই হ্যালো ডক্টরের আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ পুষ্টিবিদ ইসরাত জাহান, যিনি দীর্ঘদিন ধরে খাদ্য ও পুষ্টি বিষয়ে কাজ করছেন। ইসরাত জাহান, বাংলা নিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ইসরাত জাহান, আপনার কাছে প্রথমেই আপনার পরিচয় সংক্ষেপে একটু জানতে চাই। আমি পুষ্টিবিদ হিসেবে কাজ করছি দীর্ঘ 18 বছর ধরে। আমি মাল্টিন্যাশনাল থেকে শুরু করে এখন লিমিটেড কোম্পানি কাজ করছি। আমি সাজেদা ফাউন্ডেশনে আছি, হেলথ প্রজেক্টে কাজ করছি। এর পাশাপাশি আমি ধানমন্ডিতে প্র্যাকটিস করছি। আর চেষ্টা করি এরকম প্ল্যাটফর্মে এসে আমাদের জনসচেতনতামূলক যে পুষ্টির বিষয়গুলো সেগুলো তুলে ধরবার জন্য। এবার একটু জানতে চাই যে সুষম খাদ্য বলতে আসলে কি বোঝায়, আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্য তালিকায় আসলে কি কি খাবার থাকা উচিত? এই ওয়ার্ডে কিন্তু বোঝা যাচ্ছে সুষম, মানে হচ্ছে সম পর্যায়ে যেন থাকে। আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু আসলে একটা গাইডলাইন আছে যে কতটুকু ক্যালোরি আমরা কোন খাবার থেকে নেব। যেমন আমাদের খাদ্য উপাদানকে যদি আমরা ভাগ করি, দেখা যায় যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং পানি, এই 6টা খাদ্য উপাদান কিন্তু আমাদের একদম কি বলবো যে ভাগ করে দেয়া আছে যে কতটুকু কোথা থেকে নিব। যদি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ হয়ে থাকে, সেক্ষেত্রে কার্বোহাইড্রেট, যেহেতু আমরা হচ্ছে সাউথ এশিয়ান এবং এখান থেকে আমাদের স্টেপল ফুড হচ্ছে ভাত, সো ভাত, রুটি, যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমাদের কিন্তু 55 থেকে 65 পর্যন্ত হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিতে হয়। এবং প্রোটিনটাও কিন্তু সেরকম একটু কম ইসে আছে, যে 10 থেকে 15%, এবং আমাদের ফ্যাট হচ্ছে গিয়ে 20 থেকে 25% আমাদের ফ্যাট জাতীয় খাবার থেকে নেই। তো এই যে খাবারের বন্টনটা, এই খাবারটাকে সুষম বন্টন আমরা ওভাবে বলে থাকি, ব্যালেন্স ফুড যেটা আমরা বলি। এবং ব্যালেন্স ফুডের আরেকটা অর্থ হচ্ছে যে আসলে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা যদি আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার জন্য যেটা প্রপার দরকার হবে সেটা কিন্তু আমার জন্য নাও হতে পারে সেই ক্যালোরিটা। সো যার জন্য যার প্রপার খাবারটা দরকার এবং সেই পরিমাণটা যে ব্যালেন্স করা, সুষম বন্টন করা আর কি। কারো হয়তো কার্বোহাইড্রেট দরকার ছিল হচ্ছে 50%, বাট সে হচ্ছে নিচ্ছে হচ্ছে গিয়ে 70%, তাহলে কিন্তু এটা হচ্ছে সুষম হলো না। তো সুষম খাবার বলতে আমরা এইভাবেই বুঝি। আর সেকেন্ড যেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য যে 6টা খাদ্য উপাদান অবশ্যই দরকার হয়। অনেক সময় আমরা দেখি যে আমরা নিজেরা খাবারের যখন মেনু করি তখন হয়তো আমাদের পছন্দের তালিকাটা বেশি প্রাধান্য দিয়ে থাকি, অনেক খাবারকে আমরা বাদ দিই, আবার অনেক খাবারকে বেশি অ্যাড করে ফেলি। আবার কোনো খাবার যখন বুঝি যে আমার শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ওটাকে কিন্তু আমরা একটু বেশি বেশি খাবার চেষ্টা করি। তো সেটা করলেও কিন্তু হবে না। পরিমিতি বোধ এবং বৈচিত্র্য, এই দুটো কিন্তু খাবারে অ্যাড করতে হবে। প্রথমে একটু জানতে চাইবো যে রমজানের দীর্ঘ সময় না খেয়ে থাকলে আসলে শরীরে কি কি পরিবর্তন হতে পারে? এটা কিন্তু একটা পজিটিভ দিক আমরা বলবো, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বিভিন্ন দেশে এই ফাস্টিংটাকে নিয়ে কিন্তু অনেক ধরনের রিসার্চ করা হয়েছে। তো আমাদের বডিতে যখন আমরা খাবার খাই তখন প্রত্যেকটা অর্গান কিন্তু কাজে লেগে যায় এবং আমাদের সেলগুলোও কিন্তু অ্যাক্টিভ থাকে তখন। তো প্রত্যেকটা জিনিস যখন কাজ করতে থাকে তখন কিন্তু ওর একটা বিশ্রামের সময় দরকার হয়, যেটা হচ্ছে রাতে আমরা যখন ঘুমাই। তো দেখা যায় যে আমাদের যে ট্রেনটা থাকে সেটা হচ্ছে যে আমরা খেয়েই কিন্তু ঘুমাতে যাই। যখন খেয়েই ঘুমাতে যাব তখন কিন্তু ওই অর্গানটা কিন্তু ওর কাজ করবে, ও কিন্তু রেস্টিং মোডে যেতে পারছে না, ওই খাবারটা যতক্ষণে হজম হচ্ছে না। তো ফাস্টিংয়ের বিষয়টা হচ্ছে যেহেতু দীর্ঘ সময় আমাদের পেটটা খালি থাকে, খাবার আসছে না, তখন কিন্তু ওই কোষগুলো কি করে, ওই ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করবার জন্য সে কিন্তু ওই সময়টাকে কাজে লাগায়।
যেমন আমরা যখন বাসায় থাকি তখন কি করি, আমাদের যে পেন্ডিং কাজগুলো থাকে সেগুলো করবার চেষ্টা করি তখন। তো একদম। কোষেরও কিন্তু সেরকম, যে ওর যখন মেইন কাজটা থাকে না তখন হচ্ছে ওর যে আনুষঙ্গিক কাজগুলো আছে, নিজেকে পরিষ্কার রাখার, এনার্জাইজড করার, সেই কাজগুলো কিন্তু সে করতে সময় পায়। দ্যাটস ওয়াই আমাদেরকে বলে যে ফাস্টিংটা আমাদের জন্য কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট, আমাদের নিজেদেরকে ভালো রাখবার জন্য এবং ইন্টারনাল অর্গানটাকে আরও বেশি সক্রিয় করবার জন্য। তার মানে হচ্ছে রোজা রাখাটাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী উপকারী, বলেছেন। জি। সেক্ষেত্রে আমরা সেহরিতে কি ধরনের খাবার খাওয়া উচিত সবার? অবশ্যই, কারণ আমাদের ধারণা যে পরবর্তীতে অনেক সময় আমাদেরকে না খেয়ে থাকতে হবে, সো আমরা চেষ্টা করি ভারী খাবার, খিচুড়ি, বেশি করে অনেকে বিরিয়ানি খেয়ে একটু ফেলে। বেশি করে খাই, একটু হ্যাঁ। তৈলাক্ত খাবার খাই, যেটা পেটে অনেকক্ষণ থাকবে। কিন্তু সেটা করতে গিয়ে যেটা হয় যে আমাদের অনেক বেশি খাবার বা অনেক বেশি ক্যালোরিবহুল খাবার খাওয়ার জন্য ওকে তো হজম করতে হয়। সেই হজম ক্রিয়ায় যখন আমার শরীরটা লেগে যায় তখন কিন্তু ও আর হচ্ছে গিয়ে পরবর্তী যে কাজগুলো সেগুলো ভালো মতো করতে পারে না। এবং আপনি দেখবেন যে আপনি যখন খুব গুরুপাক একটা খাবার খান আপনি কিন্তু ঘেমে যাবেন। হ্যাঁ, অনেকেই কিন্তু দেখবেন যে ঘেমে যাচ্ছে, অস্থির লাগছে, অস্থির হয়ে ফ্যানটা ছেড়ে যাচ্ছে, দিচ্ছে, এসির মধ্যে গরম বসে লাগছে থাকছে, এরকম। গরম লাগছে। কেন? কারণ হচ্ছে বডি যখন তার মেশিনটা চালু করে তখন হচ্ছে কিন্তু বডি হিটেড হয়ে যায়। হ্যাঁ, তো আপনি তো রোজাটা হচ্ছে আমাদের ইবাদত বন্দিগির জন্য। আপনি যখন এই ধরনের খাবারগুলো খাবেন তখন কিন্তু আপনার ডিসকমফোর্ট ফিল হবে। হ্যাঁ, এবং তেষ্টা পাবে, প্রচুর পানি, ডিহাইড্রেট হয়ে যাবে বডি কাজ করতে করতে। তো এই জন্য বলবো যে সেহেরিটা আসলে ওই যে সুষম খাবার, অবশ্যই ব্যালেন্সিভ খাবার, যে বয়সীদের জন্য যেটা প্রপার, এবং তার যদি কোমরবিডিটি থাকে সেই অনুযায়ী খাবারটাকে প্ল্যান করা, এবং সহজ পাচ্য খাবার মানে হচ্ছে আমাদের ভাত, মাছ, ডাল, মুরগি, ডিম, যে যেটা পছন্দ করে। অনেকে হচ্ছে দই চিড়া খেতে পারে, অনেকে পাস্তা খেতে পারে, অনেকে অনেকে নুডলস দুধ খেতে পারে, কলা দিয়ে ভাত দুধ খান। কলা খেতে পারে, মানে যার যেটা ভালো লাগে, বাট একটা ব্যালেন্সিভ খাবার যেখান থেকে নিউট্রিয়েন্টগুলো তার বডিতে আসে এবং তার স্টমাকটা খুব মানে ইজিলি ওটা ডাইজেস্ট করতে পারে। মোট কথা সেহরিতে সুষম খাবার রাখাটাই জি সবচেয়ে অবশ্যই, এবং স্বাস্থ্যসম্মত। এখানে আরেকটু অ্যাড করব যে আমাদের কিন্তু অনেকে চা কফি খাওয়ার একটা বাতিল হ্যাঁ, থাকে। হ্যাঁ, একদম। সো দেখা যায় যে খেয়ে উঠতে পারলো না, তাড়াতাড়ি চাটা বানিয়ে খেতে চায়। তো ওনাদেরকে বলবো যে এই সময় যেটা হয় যে ক্যাফিন টাইপের খাবারগুলো কিন্তু আমাদের বডি থেকে অনেক ধরনের নিউট্রিয়েন্টটাকে শোষণ করতে বাধা দেয়। সো যাদের এই ধরনের অভ্যাস আছে তাদেরকে বলবো যে হাতে একটু সময় নিয়ে তাহলে আপনি সেরি করবেন, যে খাবারের পরে মিনিমাম 30 থেকে 40 মিনিট খাবারটাকে একটু হজম হতে দেবেন, তারপরে আপনি ওটা ক্যাফিন নিতে পারেন। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে ওই দিন আসলে চা কফিটা বাদ দেওয়াটাই বেটার। কারণ যেহেতু দীর্ঘ 1 মাস আমাদের রোজা রাখতে হবে, আপনি রেগুলার যদি এই ট্রেন করেন তাহলে দেখা যাবে যে 1 মাস পরে তার বডিতে কিন্তু একটা অপুষ্টির জায়গা তৈরি হবে। ইসরাত জাহান, আমরা দেখি যে অনেকেই না খেয়ে রোজা রাখেন, বা কেউ দেখলাম যে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লেন। তো এই যে না খেয়ে রোজা রাখার এই যে প্রবণতা অনেকের ভিতরে আছে, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত? এটা দুইভাবে ভাবা যেতে পারে। সেটা হচ্ছে যদি ওনার কোনো ধরনের পেটের সমস্যা না থাকে, বিশেষ করে অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম না থাকে, সেক্ষেত্রে এই ফাস্টিংটা লং টার্মে থাকলে কিন্তু ওনার যদি ওয়েট বেশি থাকে বা ফ্যাটি লিভার থাকে তাহলে সেক্ষেত্রে পজিটিভ কাজ করবে। আচ্ছা। কিন্তু তার যদি হচ্ছে পেটের কোনো সমস্যা থাকে বা সুগার টাইপের, যাদের ডায়াবেটিক প্রবলেম, ঠিক আছে, বা অন্যান্য প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা আসলে নেগেটিভ একটা কাজ করবে, কারণ তার সুগার ফল করার একটা সম্ভাবনা থাকে। প্লাস হচ্ছে যাদের অ্যাসিডিটি আছে, দীর্ঘক্ষণ না খাওয়ার পরে তার কিন্তু অ্যাসিডিটিটা বেড়ে যাবে, বুক জ্বালাপোড়া করা, আপনি ইফতারির সাথে সাথেই কিন্তু তার একটা ডিজাস্টার সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এবার একটু ইফতারের প্রসঙ্গে আসি, যে ইফতারে কিন্তু অনেকেই ভাজা পোড়া খেতে পছন্দ করেন, এটি আসলে স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? আমরা তো আসলে মুসলিমরা একটা ইমোশনের জায়গা থেকে এটা ভাবি যে 1 মাস খাবার খেলে কিছু হবে না, এই ধরনের খাবার, এবং এটা আমাদের ট্রেডিশনাল একটা ফুড কিন্তু। হ্যাঁ। তো পুষ্টিবিদ হিসেবে আসলে যখন আমি তাদেরকে না করতে যেতাম আগে, তখন দেখতাম যে সবার একটু মনটা খারাপ হয়ে যায়, আমি অ্যাজ এ মুসলিম আমার নিজের কাছেও খারাপ লাগে। তখন এটার সমাধান কি করা যায়, তখন আমি ভাবলাম যে আমরা যদি কুকিং স্টাইলটাকে একটু চেঞ্জ করি তাহলে কিন্তু এই আচ্ছা। সমাধান খুব সহজ হয়ে যেতে পারে। যেমন কিরকম? ধরেন আমাদের কেন ডুবো তেলে ভাজাই খেতে হবে, আমরা তো এয়ার ফ্রায়ার করে এখন খেতে পারি। এটা কিন্তু খুব সহজ এবং খুব দামিও কিন্তু না এয়ার ফ্রায়ারটা, তাই না? ফ্রায়ারটা ওটা করে পারে, কারণ এটা কেউ তো যদি তেল নাও ছাড়া থাকে একদম তেল ছাড়া রান্না হলো। করা যাচ্ছে আবার এয়ার যদি কেউ ফ্রায়ারে। যদি মনে করে যে না আমার এটা কেনা সম্ভব না, আমি বাসাতেই হচ্ছে প্যানে করব, সেক্ষেত্রে কিন্তু শ্যালো ফ্রাই করতে পারি। জাস্ট আপনি এটা ব্রাশ দিয়ে আপনি তেলটা যদি হচ্ছে ফ্রাই প্যানে ইয়ে করেন, তার মধ্যে আপনি হচ্ছে যদি আলুর চপ, বেগুনি এগুলো ভাজেন, ঠিক আছে, তাহলে কিন্তু খুব চমৎকারভাবে অনেক তেল ছাড়াই কিন্তু আপনি করতে পারেন। ডুবো তেলে যেটা ক্যালোরি অনেক বেশি থাকে, তেলটা আমরা হিসাবের জন্য ফেলে দেই না, ওইটা কিন্তু বারবার জাল হচ্ছে, ট্রান্সফ্যাট হচ্ছে, সেটা আমাদের বডিতে কিন্তু কার্সিনোজেনিক, যে ক্যান্সার হওয়ার জন্য যে সেলটা হয় সেটাকে স্টিমুলেট করে,
এবং আমাদের বুক জ্বালা পোড়া, গ্যাস্ট্রাইটিস, অনেক ধরনের পেটের সমস্যার জন্য দায়ী। তো এভাবে যদি একটু চেষ্টা করি। তারপর আবার হচ্ছে যে ধরেন আমরা যে চিকেন ফ্রাই বাচ্চাদেরকে দেই, তাই না? এই ফ্রাইগুলো কেন হচ্ছে আমাদের বেসন দিয়েই করতে হবে? আমরা ওটসের যে ইয়েগুলো আছে সেটাকে একটু গুঁড়ো করে ওটা দিয়ে কিন্তু করতে পারি, মুড়ি গুঁড়ি করে করতে পারি। তাহলে কিন্তু হয় কি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যখন থাকে না, এটা অনেকক্ষণ আমাদের বডিতে কাজ করে এবং স্লো স্লো হচ্ছে সুগারটা দিবে এবং আপনার যাদের ডায়াবেটিস আছে তাদের স্পাইক করার চান্সটা থাকে না। হ্যাঁ, তো এইভাবে। এবং অনেক সময় বলি যে এবং সব একসাথে খাওয়ার দরকার নেই। কারণ আমরা একটু অল্টারনেট ডেতে যদি করি যে আজকে আমরা পেঁয়াজু খাবো, কালকে বেগুনি খাবো, তার দিন আলুর চপ খাবো, আরেকদিন হচ্ছে আমরা কি বলি ওটা হালিম খেলাম। হ্যাঁ, এভাবে করে যদি একটু ডেটাকে ভাগ করে নিতে পারি তাহলেও কিন্তু চাপ কম হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইফতারিতে বসেই প্রথমে আমরা হচ্ছে দেখা যায় পেঁয়াজুটা কামড় দিয়ে বসে খেয়ে ফেলি। সো প্রথম খাবারটা কিন্তু শুরু করতে হবে একদম প্লেন, মানে ওয়াটার, যেটা আমরা বলি রুম টেম্পারেচারে। কারণ সেই 14-15 ঘন্টা যখন আমাদের স্টমাকটা খালি থাকে, আপনি সেই স্টমাকটা তো আসলে একটা স্কিন। আপনি দেখেন আপনার স্কিনের উপরে যদি আপনি ঠান্ডা পানি বা বরফ দিয়ে আপনি যদি এখানে দেন, তাহলে সেটা কিভাবে শ্রিঙ্ক হয়ে যায়। সো ইন্টারনালি যখন আপনি হচ্ছে ঠান্ডা পানিটা দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন না, বাট ওর স্টমাকের কিন্তু সেরকম হয়, ওর ডাইজেস্টিভ জুসটা কিন্তু ঠিকমতো বের হতে পারে না। সো অবশ্যই আপনার কী করতে হবে, প্লেন ওয়াটার যেটা রুম টেম্পারেচার ওটা খাবেন, খেয়ে মানে তাকে একটা সিগন্যাল দিবেন যে আমার নেক্সট খাবারটা আসছে, তুমি রেডি থাকো। দেন আপনি একটা খেজুর খেলেন, এনার্জি পাচ্ছেন। তারপর আপনি শশা খান, একটা ওয়াটারি একটা বিষয়, হাইড্রেট হচ্ছে, একটা ফ্রুটস খান, দই খান, খেয়ে আপনার স্টমাকটাকে রেডি করেন। দেন নামাজ পড়ে তারপর আপনার যদি ভাজা পোড়া খেতে হয় তাহলে সেটা আপনি ওভাবে করে আস্তে তাহলে ধীরে ইফতার খান। জাহান, আমরা তো প্রথম ইফতার শুরুটা মানে পানি, নর্মাল পানি এবং খেজুর দিয়ে শুরু করতে পারি। আর কোন সময়টা গিয়ে তাহলে ভারী খাবার খাওয়া উচিত? নামাজ পড়ার পরে একটু পজ দিয়ে। অনেকে তো ইফতারের পর ভাতও খান। হ্যাঁ, ভাতটা খেতে আমি বলি যে হ্যাঁ, যদি কারো সেই অভ্যাস থাকে ভাতটা খেতে পারে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় সন্ধ্যা রাতে খাবারের পরে রাতের খাবারটা স্কিপ করে একবারে সেহরিতে চলে যায়। আর যারা জব করেন তারা কিন্তু দেখা যায় একবারে হচ্ছে 1টা-1:30টার দিকে খেয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু সকালবেলা আবার সেহরিতে ওঠা, আবার হচ্ছে অফিসের জন্য ওঠা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্যালোরিটাই তো তাকে ব্যালেন্স করতে হবে। কারণ তার যদি 1500 থেকে 2000 কিলো ক্যালোরি লাগে, সেটা কিন্তু 2 বেলা খাবার থেকে মিট আপ করা খুব কঠিন। তো 3 বেলাকে ছোট ছোট করে যদি একটু খাবারটা ভাগ করা যায় তাহলে কিন্তু স্টমাকের উপর প্রেশার পড়ে না, প্লাস হচ্ছে তার যে ক্যালোরি চাহিদা সেটাও সুন্দরভাবে পূরণ হয়ে যায়। তার মানে হচ্ছে আমরা ইফতারে বেগুনি, পেঁয়াজু বা আদার্স যে ভাজা পোড়াগুলো, এগুলো সবই খেতে পারবো, তেল কম দিয়ে খেতে পারবো। আর শুরুটা যদি আমরা একটু হালকা কিছু দিয়ে শুরু করি তাহলে আমরা ধীরে ধীরে এই খাবারগুলো খেতে পারবো। এটি আসলে সবার একটু জানা দরকার। এক্ষেত্রে ইসরাত জাহান, পানিটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ডিহাইড্রেশনের কথা আমরা শুরুতেই বলছিলাম যে পানি শূন্যতা একটা বিষয় থাকে। আসলে রমজানে এমনিতেই একটা মানুষের শরীরে আসলে কতটুকু পানির চাহিদা রয়েছে, আর রমজানে যে পানির চাহিদাটা পূরণ করবার জন্য কীভাবে সে পানি শূন্যতা বা পানির চাহিদাটা সে পূরণ করতে পারে? এটা নর্মালি তো আমরা বলি যে সুস্থ থাকার জন্য 8 থেকে 10 গ্লাস পানি খেতে হয়, কিন্তু এটা ডিপেন্ড করে যে তার কাজের উপরে। যেমন কেউ এসিতে বসে আছে সারাদিন, হচ্ছে রুমে বসে আছে, সে যদি মনে করে যে আমি তো বাইরে গেলাম না, আমার পানির চাহিদা কম, কিন্তু এটা কিন্তু ভুল। এসির মধ্যে কিন্তু আপনার স্কিন আরও বেশি ডিহাইড্রেট হয়ে যায়। তো ওখানে কিন্তু আরও 2-3 গ্লাস পানি আপনাকে বেশি খেতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনি আসলে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত আমাদের আসলে ঘুমের একটা সময় থাকে এবং খুব কম সময় কিন্তু আমরা জেগে থাকি, 5 থেকে 6 ঘন্টা, তাই না? তো এই সময় আসলে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া খুব কঠিন। তো সেক্ষেত্রে যদি আমরা একটু মানে টেকনিক্যালি ইয়ে করি যে এই সময় প্রচুর ওয়াটারি ফ্রুটস পাওয়া যায়, তাই না? যেমন তরমুজ, বাঙ্গি, এই টাইপের যেগুলো আছে, আমরা শশা টশা এই ফ্রুটসগুলো বেশি রাখবো। কারণ আমরা আসলে পানি না বলে আমরা তরলে যদি বলি যে তরলের চাহিদাটা আর কি, তো সেক্ষেত্রে আমরা স্যুপও খেতে পারি। আমরা যে মেনুতে এইভাবে করে রাখি, ডাল খাচ্ছি আমি অবশ্য জুসটাকে একটু সবসময় একটু নেগেটিভভাবে বলি, কারণ হচ্ছে কালারিং যে পাউডার দিয়ে চিনি দিয়ে জুস বানানো, এটা আমি না বলে আমি ফ্রুটসের পাল্প, যেটা যে ব্লেন্ড করে পাল্প সহ হচ্ছে খাও, আর না হলে হচ্ছে কি পুরো ফ্রুটসটাই কেটে মিক্স ফ্রুটসের সাথে একটু দই মিক্স করে যদি খাওয়া যায় ওটা কিন্তু খুবই হেলদি হয়। এখন তো আমরা সিডসের কথা জানি, অনেক ধরনের সিডস আমরা পাই, চিয়া সিডস থেকে শুরু করে আমরা হচ্ছে সানফ্লাওয়ার সিডস, তিসি, তিল, সাদা তিল, এগুলো যদি মিক্স করে আমরা খাই এটা কিন্তু আমাদের হেলদি গাটসের জন্য খুবই ভালো হয়, গুড ব্যাকটেরিয়া থাকে। সো এভাবে করেও কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি। এবং দেখা যায় যে সন্ধ্যার সময় যদি আমরা হচ্ছে গিয়ে ইফতারির সময় 1 গ্লাস খেলাম, ইফতারি করার পরে 1 গ্লাস খেলাম, সেটা পানি হতে পারে, জুস হতে পারে।
তারপরে হচ্ছে রাত্রেবেলা তারাবির পড়ার আগে 1 গ্লাস খেলাম, তারাবির পড়ার পরে 1 গ্লাস খেলাম, কিন্তু এগুলো সব রাতের খাবার সময় রুম রুম টেম্পারেচার, টেম্পারেচারে। হ্যাঁ, ঠান্ডা আবার বা হচ্ছে গরম গিয়ে কিছু না। একটু হালকা ঠান্ডা খাওয়া যেতে পারে ফ্রিজে রেখে, কিন্তু খুব বেশি ঠান্ডা না। কিন্তু ইসরাত জাহান অনেকেই দেখি আমরা যে বাজার থেকে কেনা শরবত খান, মানে এটা শুরুই করেন ওরা, ইফতার শুরু করেন বাজার থেকে কেনা নানা রকমের শরবত এখন পাওয়া যায়, কালারফুল শরবতগুলো পাওয়া যায়, তারা সেই শরবত দিয়ে ইফতারটা শুরু করেন। এটা কতটুকু স্বাস্থ্যসম্মত? আসলে এটা স্বাস্থ্যসম্মত কিনা, কারণ কোন পানি দিয়ে তারা তৈরি করেছে। আপনি লেবু শরবতই ধরেন, সে তো গ্লাভস না পরে যদি নর্মালি চিপে সেটা করে, সেখান থেকে কন্টামিনেট হওয়ার চান্স থাকে। ফ্রুটসগুলো কাটলো, সে হয়তো ছুরিটা ভালো মতো ধরলো না বা বোতলজাত চপিং শরবতও তো করে করলো পাওয়া না, যায়। বোতলজাত এবং আপনি দেখবেন যে যত ধরনের পেটের সমস্যা হয়, বোতলজাত যে ইয়েগুলো খাওয়া হয়, বিশেষ করে দুধ দিয়ে তৈরি যে ইয়েগুলো থাকে, শরবতগুলো থাকে, লাবাং, তারপর হচ্ছে বোরহানি, এই টাইপের খাবার যে খায়, পেটের সমস্যা কিন্তু এখান থেকেই বেশি শুরু হয়। সারাদিন না খেয়ে থাকার জি পর জি এই জি জি ধরনের খাবার আসলে স্বাস্থ্যসম্মত না। না, আচ্ছা, সেক্ষেত্রে ইসরাত জাহান যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কিভাবে রোজা করবেন, বা তাদের যে ইনসুলিন বা ওষুধ বিষয়টা থাকে সেই সময়টা তারা কিভাবে নির্ধারণ করবেন? অবশ্যই ডায়াবেটিক পেশেন্টকে হচ্ছে রোজা রাখবার আগে তার ফিজিশিয়ানের সাথে কথা বলে নিশ্চিত হতে হবে যে উনি রোজা রাখতে পারবেন কিনা, বা রোজা রাখলে তার ডোজটা কি পরিমাণ হবে এবং মানে কখন হবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে রোজা রাখার সাথে সাথে কিন্তু তার খাবার মেনুটাও চুজ করতে হবে, কারণ আপনার ডোজ দিয়ে দিল ডক্টর একটা, হ্যাঁ, যেটা নর্মাল খাবারের সাথে, কিন্তু আপনি ইমোশনালি আপনি হচ্ছে 2টো খেজুরের জায়গায় 4টা খেজুর খেয়ে ফেলেন, জিলাপি খেয়ে ফেলেন, তখন কিন্তু ওই ডোজটা আর আপনার কাজ করবে না, তখন কিন্তু ডায়াবেটিক সুগারটা ইমব্যালেন্স হয়ে যাবে। সো ওষুধের পরিমাণের পাশাপাশি আপনার ডায়েটটাও কিন্তু মেনটেন করতে হবে, যে আপনি কতটুকু পরিমাণে খাবেন, খেতে পারবেন, আপনার জন্য জায়েজ। এই জিনিসটা যদি ব্যালেন্স করা যায়, তাহলে ডায়াবেটিক পেশেন্টে কিন্তু আসলে রোজা রাখা কোনো সমস্যা না। আর কোনো কারণে যদি তার পরন্ত বিকেলে অনেক সময় অনেকে খারাপ লাগে, হাইপো হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই টেস্ট করিয়ে নেবে, কারণ এই টেস্ট করালে কিন্তু রোজা ভেঙে যায় না। শুধু ডায়াবেটিস রোগী না বলছি, অন্যান্য যারা অসুস্থ রোগীরা রয়েছেন তাদেরও তো ওষুধের একটা ব্যাপার আছে। অনেকের হাই প্রেশার রয়েছেন, তারা হাই প্রেশার ওষুধ খান, অনেকে হার্টের পেশেন্ট রয়েছেন, তারা ওষুধ খান। তাহলে সেক্ষেত্রে রোজার সময় তারা ওষুধের সময়টাকে এটাও চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে কিনা? অবশ্যই অবশ্যই, যেমন সকালে নাস্তার পরে যে ওষুধটা খেত সেটা সে কখন খাবে, তারপর রাতের যে ওষুধটা খেত তখন সেহরির সময় খাবে, আর ইফতারের সময় একটা ওষুধ খাবে, সেটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন উনি। ডায়াবেটিস রোগীদের ইফতার বা সেহরিতে খাবার কেমন হওয়া উচিত? আর নর্মালভাবেই খাবে, কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট, যেটা সাদা ভাত, সাদা রুটি, যেটা আমরা কথা বলি, এবং হচ্ছে সরাসরি হচ্ছে ফ্রুট জুস বা চিনি দিয়ে যে শরবতগুলো, এগুলো অ্যাভয়েড করে রেখে আমার মনে হয় একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে লাল আটার রুটি, লাল চাল, ব্রাউন ব্রেড যেটা বলি আমরা, হ্যাঁ, তো এইগুলো দিয়ে যদি তৈরি করা খাবারগুলো হয়, পাস্তা, তারপর হচ্ছে ওটস, এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে এটা হচ্ছে কার্বোহাইড্রেট কিন্তু এটা ভাঙতে অনেক সময় নেয়। তো আপনাকে যখন অনেক সময় নেবে তখন স্লো স্লো হচ্ছে সুগার দেবে, ওই সুগারটা স্পাইক হবে না এবং হজম হতে অনেক সময় লাগবে। তো ডায়াবেটিক পেশেন্টে চট করে হজম হয়ে পরবর্তী খাবার খাওয়ার যে একটা চান্স থাকে, ক্যালোরিটাও ব্যালেন্স করা কিন্তু খুব সহজ হয়ে যায়। এবং সেহরিতেও তাকে সেই সেম কথাই বলবো যে এভাবেই ব্যালেন্স করবার জন্য খাবার। যারা উচ্চ রক্তচাপ বা হৃদরোগে ভুগছেন তাদের খাবার কেমন হওয়া উচিত? অবশ্যই তাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে ইফতারের সময় যে খাবারগুলো খায় ম্যাক্সিমামই টাইমে কিন্তু একটু লবণ এবং হচ্ছে ডুবো তেলে খাবারগুলো ভাজা হয়, খাবার। তো সেক্ষেত্রে এক্সট্রা লবণ যাতে না থাকে, ঠিক আছে, মুড়ি মাখানো থাকলেও যাতে ওখানে লবণের পরিমাণটা একটু কম থাকে, এটা যাতে খেয়াল করে। এবং সালাডটা একটু রাখলে ভালো হয়, কি যে ওটাকে রিপ্লেস করে আর কি, খাবারের পরিমাণটাকে ইয়ে করা যায়। অনেকে একদম হচ্ছে গিয়ে দেখা যায় যে তেল টেল দিয়ে অনেক মেখে খায়, তো তেলের পরিমাণটা যাতে খেয়াল থাকে, যে হচ্ছে যে অরিজিনাল সরিষার তেল সেটা দিয়ে মাখলে কিন্তু ভালো হয়, এবং পরিমাণটা খেয়াল করবে সব সময়। কাদের রোজা না রাখা উচিত? যারা হচ্ছে একদম বলবো যে গর্ভকালীন যারা থাকে, প্রেগনেন্ট মহিলারা এবং ট্রাইমেস্টারে আছে, তারপর হচ্ছে গিয়ে বাচ্চা যাদের হচ্ছে নতুন করে রাখছে, বা হচ্ছে গিয়ে ওবেসিটি আছে, যাদের হাইপো হয়ে যাওয়ার চান্স থাকে, আবার অনেক থাইরয়েড পেশেন্ট আছে, তাদের প্রবলেম হয়, ঠিক আছে, ব্লাড সুগার কমে যায়। তো এই ধরনের পেশেন্টরা হচ্ছে গিয়ে কিডনি পেশেন্ট, সিভিয়ার ডায়ালাইসিস হচ্ছে যাদের, হ্যাঁ, এই ধরনের পেশেন্টগুলো আসলে একটু রেস্ট্রিক্টেড করা ভালো, বা পরামর্শ নিয়ে রোজাটা রাখা ভালো। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আপনি একজন পুষ্টিবিদ আমাদের কাছে চলে এসেছেন, এবং আমরা নিশ্চয়ই আপনার পরামর্শগুলো যারা আমাদের দর্শকরা দেখছেন তাদের জন্য অনেক কাজে আসবে। একটু জানতে চাই যে অনেকে ওজন কমানো নিয়ে অনেক বেশি মানে চিন্তিত থাকেন, তো দ্রুত যারা ওজন কমান, দ্রুত ওজন কমানোটা কি ঠিক, বা যারা ওজন কমাতে পারেন না সেটি
বা কি কারণ রয়েছে? দ্রুত ওজন কমানো মানে হচ্ছে আমাদের তো ধৈর্য কম। আমরা চাই যে যেটা 25 বছর ধরে হয়েছে সেটা 25 দিনে আমার কমে যাবে। কিন্তু এটা করতে গেলে যেটা হয় যে এটা করা সম্ভব, কিন্তু আপনার অর্গানগুলো কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যায় এবং সে কিন্তু আপনাকে তখন কিছু বলবে না। লং টার্মে আপনার একটা ডিস্টারবেন্স তৈরি হবে। তো সেটা কিন্তু আপনার একটা ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। সো এটা আমি অবশ্যই বলবো না যে মিনিমাম হচ্ছে মাসে 4 কেজি, আমরা বলি 3 থেকে 4 কেজি হেলদি ওয়েট লুজ করা। তারপরে যদি উনি কোনো কারণে, অনেক সময় ওনার জব প্রমোশন এইসব ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রেও আমাদের অনেক পেশেন্ট আসে বলে যে অল্প সময়ের জন্য, সেটা আমরা হচ্ছে সেভাবে ক্যালোরি কাউন্ট করে তার জন্য কোনটা প্রযোজ্য, কোনটা প্রবলেম হবে, এবং আমরা একদম হয়তো 1-2 সপ্তাহ পরপরই তাদেরকে চেক আপের জন্য ডাকি, ডেকে তারপর হচ্ছে ওয়েটটা আমরা ব্যালেন্স করার চেষ্টা করি। যারা ওজন কমাতে চান তাদের জন্য আসলে কোনটা বেশি মানে পারফেক্ট? একটা হচ্ছে ব্যায়াম আর একটা হচ্ছে ডায়েট। তো কোনটা বেশি কার্যকরী? আর যারা বিশেষ করে ওজন কমাতে চান, রমজান কি তাদের জন্য কি একটা ভালো সময় কিনা? না, ও রমজানকে ঠিক বলবো না। রমজানে একটা সুবিধা হয় যে যেহেতু আমাদের ট্রেডিশনে অলরেডি সবাই হচ্ছে একটা ফাস্টিং টাইম থাকে, তার জন্য একা করতে হয় না, সম্মিলিতভাবে সে একটা ফাস্টিং থাকছে। বাট সেটার মানে আমাদের তো আসলে নিয়তটা সবচেয়ে বড়। রোজা রাখা এক জিনিস, আর ওয়েট কমানোর উদ্দেশ্য করা, দুটোকে একসাথে করাটা ঠিক হবে না। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে উনি আপনি যেটা বলেন এক্সারসাইজ করা, আসলে ডায়েট করা মানে হচ্ছে অতিরিক্ত ক্যালোরি আপনার বডিতে যাতে না আসে এবং মেটাবলিজমটাকে আপনার বুস্ট আপ করা। কিন্তু অলরেডি যেটা ফ্যাট আপনার জমে গেছে সেই ফ্যাটটাও অনেক সময় বার্ন হয়, কিন্তু এক্সারসাইজ কিন্তু এটাকে হেল্প করে বার্ন করতে অনেক বেশি। এবং আপনার যে ফ্যাটটা চলে গেল, আপনার যে স্কিনটা আপনার হচ্ছে লুজ হয়ে গেছে, সেটাকে টোনিং করা কিন্তু ব্যায়াম করার কাজ। সো আপনি যদি স্কিন টোনিং না করেন তাহলে কিন্তু আপনার আবার হচ্ছে ডায়েট, মানে যখন আপনি নর্মাল ডায়েটে চলে যাবেন এটা রিকারেন্ট হওয়ার চান্স থাকে, আবার মোটা হয়ে যাওয়ার চান্স থাকে। সো আপনাকে স্কিনটাকে কিন্তু টোনিং করতে হবে, টাইট করতে হবে, সেটা ডায়েট করার সেকেন্ড মান্থ থেকে। তবে হচ্ছে গিয়ে যদি খুব তাড়াতাড়ি ওজন কমানোর কথা বলি, সেক্ষেত্রে যাদের ধরেন 100 কেজি 130 কেজি, তাদের জন্য কিন্তু আসলে খুব ভালো কাজ করে দুইটা যদি একসাথে করা যায়। যারা অনেকে কিটো ডায়েট করে ফেলে, একেবারেই এক্সট্রিম লেভেলের ডায়েট, সেটা কতটুকু মানে ঝুঁকিপূর্ণ? আসলে কিটো ডায়েটটা তো আসলে ওজন কমানোর জন্য একটা সময় ছিল না, এখন একটা ট্রেন্ডিং একটা ডায়েট এসছে, কিন্তু এটার কিন্তু ঝুঁকিও অনেক বেশি। সো কেউ যদি করতে চায় সে যেন নিজে থেকে না করে, না করে অবশ্যই একজন এক্সপার্ট এবং পুষ্টিবিদ যারা, ঠিক আছে, তাদের আন্ডারে যেতে হবে। কারণ কি, আপনি দেখেন যে আমি নিজেও জানি যে নাপা খেলে আমার ব্যথা থাকবে না, এইস খেলে আমার জ্বর চলে যাবে, কিন্তু আমি কিন্তু এটা লেখার আমার কিন্তু কোনো এখতিয়ার নাই, কারণ আমি কিন্তু সার্টিফাইড ডক্টর না। তো হচ্ছে গিয়ে আমি মনে করব যে সচেতন মানুষ হিসেবে নিজেকে ভালোবাসলে অবশ্যই যার যেটা এক্সপার্টিস তার কাছে পরামর্শ নিলে উনি সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। যারা এক্সারসাইজও করতে চান না কিন্তু ওজন কমাতে চান, একজন পুষ্টিবিদ হিসেবে যারা ওজন কমাতে চান তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন খাবার ক্ষেত্রে? অবশ্যই বলবো যে সবচেয়ে আগে নিজেকে বুঝতে হবে, নিজেকে ডিটারমাইন হতে হবে যে আমি কি চাই। অনেকেই দেখা যায় যে 2-3 জন পুষ্টিবিদের কাছে যাচ্ছে, শুধু ডায়েট চার্ট নিয়ে আসছে আর বলছে যে আমার তো হচ্ছে না। আসলে নিজেকে জানতে হবে যে আমাকে নিজে ডিটারমাইন হতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে কালকে থেকে করব এটা করা যাবে না, ঠিক আছে, আজকে থেকেই শুরু করতে হবে, এবং তার নিজস্ব লাইফস্টাইল এবং তার যে এনভায়রনমেন্ট সেটা অনুযায়ী উনি যেটা নিতে পারবেন সেরকম একটা ডায়েট চার্ট উনি ফলো করবেন, খুব ইজিলি করা যাবে এরকম। তারপরে হচ্ছে বলবো যে লং টার্মে না, যে 3 মাসের বেশি আমার মনে হয় না যে একজন মানুষ আসলে খুব বেশি করেছে। উনি যে খাবারটা পছন্দ করেন সেই খাবারগুলো যদি পুষ্টিবিদের সাথে কথা বলেন, তাহলে কোনো না কোনো ওয়ে কীভাবে এটা ক্যালোরিটাকে কমানো যায় উনি ওটা ব্যালেন্স করে ওনাকে দিবেন। কারণ ম্যাক্সিমামই দেখা যায় যে আপনি হয়তো যে খাবারটা পছন্দ করেন, আমি হয়তো আমার মতো করে একটা ডায়েট চার্ট দিয়ে দিলাম, আপনি কিন্তু এটা বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। বাট আপনার সাইকোলজি যদি আমি বুঝি, আপনার পছন্দ বুঝি, সেই অনুযায়ী যদি আমি আপনাকে ডায়েট চার্ট করে দিতে পারি, তাহলে কিন্তু ওটা করা আপনার জন্য কষ্টকর হবে না, এবং মোটামুটি 2-3 মাস আপনি ওটা করে একটা ভালো ওজন কমাতে পারবেন। তার মানে এই ডায়েট চার্ট ফলো করে কেউ এক্সারসাইজ না করেও ইচ্ছে করলে ওজন কমাতে পারবে? এটা ডিপেন্ড করে আসলে কতটুকু ওজন কমাতে চান, কতটুকু ওভারওয়েট, তারপর হচ্ছে বডি ফ্যাট কিন্তু এক একজনের এক এক জায়গায় বেশি থাকে, তো সেটার উপরও ডিপেন্ড করে। যে একেবারেই বলা যাবে না যে শুধু ডায়েট করেই কমিয়ে ফেলা যায়,
এটাও ঠিক বলা যাবে না। এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করবে যে তার সিচুয়েশনটা আসলে কি। ইসরাত জাহান, ওজন বাড়ানোর ক্ষেত্রে ফাস্টফুড এবং সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস এটা অনেকখানি দায়ী। তো সেই ক্ষেত্রে ফাস্টফুড খাবারের স্বাস্থ্যগত কী কী ক্ষতিকর দিকগুলো রয়েছে, একই সঙ্গে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের কী প্রভাব রয়েছে স্বাস্থ্যের উপর? এই খাবারগুলো সব ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা অনেক ব্যস্ত থাকে। ওরা একটা ফাস্ট ফুড যেগুলো আমরা বলি, কেন এই নামটা ফাস্ট ফুড হচ্ছে, যে ওরা অনেক ব্যস্ত থাকে, খুব তড়িঘড়ি করে ওদের দিবে, ওরা খেয়ে ফেলবে, এবং এটা কিন্তু ওদের মেইন মিল। ওরা কিন্তু স্ন্যাক্স না, এটা ওদের 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 মেইন মিল আমাদের স্ন্যাক্স হয়ে গেছে। তো মেইন মিলের আমাদের যে ক্যালোরিটা আসে সেটা যদি আমি স্ন্যাক্সে নেই, তাহলে তো সেটা আমাদের জন্য আসলে একটা বার্ডেন হবে, এটা খুবই স্বাভাবিক। আর কোল্ড ড্রিঙ্কস আমি সবসময় একটু নিষেধ করি, কারণ কোল্ড ড্রিঙ্কসের যে সুগারটা থাকে সেটা অনেক বেশি সুগার থাকে, যেটা আমাদের বডিতে আসলে খুব ভালো কিছু নিয়ে আসে না, যারা বিশেষ করে ওয়েট কমাতে চায়। হ্যাঁ, তো সেটার বদলে যদি আমরা হচ্ছে ন্যাচারাল যে ফ্রুট জুস থাকে বা ফ্রুট স্মুদিগুলো থাকে সেগুলো যদি খাই, সেটা কিন্তু তার জন্য অনেক হেলদি হয়। তো হেলদি চয়েসটা তো তাকেই করতে হবে যে ওনার জন্য কোনটা চয়েস। রোজার সময় আমরা পুষ্টির ভারসাম্য কিভাবে রাখবো? সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে একবারে যাতে সব কিছু খেয়ে না ফেলি। ইফতারিতে দেখা গেল যে বসে এমন খাবার খাচ্ছি বা এমন ধরনের মেনুটা আমরা চয়েস করলাম যে ওখান থেকে দেখা গেল 2-3 হাজার কিলো ক্যালোরি চলে আসলো আমার কাছ থেকে, ঠিক আছে? তো সেটা করা যাবে না। আমাদের হচ্ছে যদি 2000 কিলো ক্যালোরি আমি বলি, তাহলে কিন্তু ওটাকে হচ্ছে 3টা ভাগে ভাগ করতে হবে। ওভাবে করে আমরা হচ্ছে মিলটাকে নিব, এবং চেষ্টা করব যে খাবারের পরিমিতি বোধ, যাতে এই খাবারটা আমার ভালো এবং ব্যালেন্সিভ খাবার, যেমন হচ্ছে আমার একটা কার্বোহাইড্রেটেড পোর্শন থাকলো, একটা ফিশ বা মিট থাকলো, সাথে হচ্ছে গিয়ে একটু ভেজিটেবলস থাকবে, একটু সালাদ থাকলো, সাথে একটু দই থাকলো, হ্যাঁ, গার্নিশ করার জন্য। তো এভাবে যদি খাবারটাকে একটু ব্যালেন্স করে নিই, তাহলে কিন্তু খুব চমৎকার। এটা কিন্তু আবার একটা পিৎজা দিয়েও সম্ভব, কারণ পিৎজা দেখেন কার্বোহাইড্রেট থাকে, তার টপিংটার মধ্যে কিন্তু আপনি হচ্ছে গিয়ে মোজারেলা চিজ দিচ্ছেন, এটা কিন্তু দুধের একটা অংশ, তাই না? তার উপরে হচ্ছে গিয়ে আপনি যদি চিকেন দেন বা বিফ দেন, যেটাই এখানে দিলেন, মাশরুম দিতে পারেন, ফ্রুটস ভেজিটেবলস দিতে পারেন, তাই না, দিয়ে খেলেন, আর সাথে একটা দই দেওয়া ফলের চাট খেতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু এটা আপনার একটা ব্যালেন্স ফুড হয়ে গেল। নট নেসেসারি যে ভাত মাছি খেতে হবে, নট নেসেসারি যে খুব হেলদি আমরা যে খাবার আয়োজন করে খাবার খাবো, সেটা না। বাট আপনি যেটা খাচ্ছেন সেটা যেন হচ্ছে একটু হেলদি প্রসেসে আপনার তৈরি করা হয়। একদম, তাহলে পুষ্টির ভারসাম্যটা থাকবে। রোজায় যারা বয়স্ক আছেন তাদের জন্য পুষ্টি পরামর্শ কি রয়েছে আপনার? বয়স্কদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে একটু ইফতারিটা সহজপাচ্য হোক, যেমন ভাত হলেই সবচেয়ে ভালো হয়, বা সে হচ্ছে দই চিড়া খেতে পারে। দই চিড়ার মাঝে একটু ফ্রুটস যদি দেয়া নেয়, যে নরম ফ্রুটস যেগুলো আছে সেগুলো থাকলো, কোনো সময় যদি সেটা না লাগে, তাহলে হচ্ছে দুধের মধ্যে বা দইয়ের মধ্যে আপনি একটু কাস্টার্ড টাইপের পছন্দ করে কিন্তু ওনারা, ঠিক আছে? কারণ এই সময় কিন্তু একটু ক্যালসিয়ামের ব্যাকআপটা দরকার হয় তাদের। এবং যেটা হয় যে খুব ঝাল কিন্তু ওনারা খেতে পারেন না, ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে গিয়ে একটু মিষ্টি বা কম ঝাল জাতীয় যে খাবারগুলো, এগুলো ওনারা প্রেফার করেন। এবং এমন হতে পারে যে একটা পাস্তা তাদেরকে করে দেওয়া যেতে পারে, সেটা ভেজিটেবল এবং হচ্ছে গিয়ে বিফ বা হচ্ছে চিকেন দিয়ে নুডলস করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? একটু টেস্টটা চেঞ্জ করে করে এক একদিন যদি করা যায়, তাহলে কিন্তু ফ্যামিলির সবাই আসলে বৈচিত্র্য কিন্তু অনেক পছন্দ করে। খাদ্যে যে সংযমটা, সেটির আধ্যাত্মিক বা শারীরিক কি উপকারিতা রয়েছে? খাবার কিন্তু একটা ইবাদত, এবং আমাদের রোজাটাও একটা ইবাদত। আপনি যে কোনো কিছুই করেন না কেন, সেটা যদি আপনার ভালোর জন্য করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু একটু সচেতনভাবে ওটাকে ভাবতে হবে। খাবার, হালাল খাবার যেটা আমরা বলি, অ্যাজ এ মুসলিম আমাদের কিন্তু হালাল খাবারটাই করতে হবে। পরিমিতি বোধের কথা আমি বলি, যে খুব ভালো খাবারও অনেক বেশি খাওয়া যাবে না, সেটা স্বাস্থ্যের জন্য খারাপ হয়ে যায়। বৈচিত্র্য বলতে আমি হচ্ছে বিভিন্ন কালারের, আমি হচ্ছে সবসময় বলি যে আমরা পুষ্টিবিদরা বলি 5টা কালার প্রতিদিন খাবার জন্য, সেটা আপনি ফ্রুটস দিয়েও খেতে পারেন, ভেজিটেবলস দিয়েও খেতে পারেন, ঠিক আছে? তো এই যে কালারের বিষয়গুলো থাকলে আমাদের এক এক কালার এক একটা কাজ করে আমাদের শরীরের জন্য, সেটা আপনার পুষ্টিটা নিশ্চিত করে। সো হচ্ছে গিয়ে সংযম তো অবশ্যই থাকতে হবে। তো এটা তো আমাদের শরীরের জন্য, এবং সবচেয়ে বড় না যে নিজেকে ভালো রাখা হচ্ছে সবচেয়ে বড় একটা ইবাদত। ইসরাত জাহান, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে রমজানে সুস্থ থাকতে প্রধান 3টি পরামর্শ কি কি থাকবে? অবশ্যই বলবো যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার খাবারটাকে চয়েস করবেন, এবং সেকেন্ড হচ্ছে গিয়ে যে বাইরের যে খাবারটা, সেটাকে অমিট করে ঘরের তৈরি খাবারের উপর অবশ্যই নজর দিতে হবে। আরেকটা হচ্ছে ইবাদত করেন, কিন্তু আপনাকে রেস্টিং মুডটা ঠিক রাখতে হবে। অনেকেই দেখা যায় যে রাত্রেবেলা সারা রাত জেগে কোরআন তেলাওয়াত করছে,
সকালবেলা ঘুমাতে যাচ্ছে, দিনের বেলাটা ঘুমাচ্ছে, তারপর আবার দুপুরবেলা উঠে রান্নাবান্না করছে। এভাবে না করে রাতের বেলাটা কি ঘুমের জন্য যেন রাখা হয়, কারণ শরীরের একটা কিন্তু মানে আলোর সাথে কিন্তু আমাদের ভালো থাকার একটা সম্পর্ক আছে। যখন আপনার সূর্যটা থাকে না, তখন কিন্তু আমাদের পুরো বডিতেই যে সেলগুলো থাকে সেগুলো কিন্তু আসলে আল্লাহ তাআলা ওইটা রেস্টিং মুডের জন্য তৈরি করে, এবং যখন সূর্য উদয় হয় সেটার আলোর সাথে সাথে কিন্তু আমাদের সেলগুলো অ্যাক্টিভ হয়, আমাদের হরমোনগুলো অ্যাক্টিভ হয়। সো আপনি যদি এটা ইমব্যালেন্স করে ফেলেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যকে ইন্টারনালি এবং এক্সটার্নালি ভালো রাখতে পারবেন না। একদমই তাই। ইসরাত জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনার মূল্যবান পরামর্শগুলো আমাদের দর্শকদের অনেক উপকার আসবে। আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত পানি গ্রহণ এবং সচেতন জীবনযাপন, এই 3টি বিষয় মেনে চললে রমজান হতে পারে স্বাস্থ্য সুরক্ষার মাস। আজ এ পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। আপনাদের পাশে থাকতে, আপনাদের সচেতন করতেই আমাদের এই আয়োজন। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।